তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না, বিভেদ হয়ে গেল। এদিকে কঠিন তুপের মুখে পড়ে আত্মসমর্পণ করেন ডক্টর ইউনূস। গভীর রাতে ক্ষমতার চাকা সম্পূর্ণরূপে ঘুরে যায়। আন্তর্জাতিক চাপ ও ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক দলগুলা সুযোগ গ্রহণ করে। রাজপথে এখন উত্তাল কাণ্ড চলছে। হলো কি ইউনূস মিয়া, একেবারে হাঁটু গেড়ে বসে পড়লেন যে বিদ্রোহ, বিপ্লব, ভারতের বিরুদ্ধে বয়কট আন্দোলন সব খতম। আমি আপনাদের বলেছিলাম না যে এই রকমের যুদ্ধগুলো সোশ্যাল মিডিয়াতে হয় না। সেই যুদ্ধে এখন ইউনূস মিয়া এতটাই চাপে পড়ে গেছেন, হাঁটু গেড়ে বসে পড়েছেন নরেন্দ্র মোদীর সামনে। ইউনূস সাহেব যখন পথ হারিয়েছে, আমাদের কাছে অনেক সময় মনে হয় রাজনৈতিক দলগুলো যেন পথ হারিয়েছে। এত কথা, অতি কথা, হ্যাঁ, যেটা গত 15 বছর ধরে আমরা বলেছি, এখন থেকে আমাদেরও কথার ফুলঝুরি ছুটে গেছে আর কি। এর মাঝখানে ট্রাম্প যে এই পরিমাণ হতাশ করবে বর্তমান সরকারকে বা এত বড় ধাক্কা দিবে, এটা কেউ কল্পনাও করে না। পুরা গেম মানে ওভার করে দিছে ট্রাম্প। এইরূপ মানে ডক্টর ইউনূসের সাথে কি পুরোনো ঝালটা মিটাইলো যে তোমার কাছে টাকা টোকা আছে, গ্রামীণ ব্যাংক আছে, তুমি চালাও, তোমার দেশে টাকা আছে। আপনি বলেন যে আমি কোনটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমি ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এই দলে তারা বলেছেন কোনটার দিকে, অথবা আমরা সব কাজের দিকে আমরা একমত হলো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার এক বক্তব্যে বলেছেন, প্রত্যেকটা দলের শেখ হাসিনা দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের আমলে ভারত এখন বাংলাদেশের শত্রু হয়ে গেছে। 1971-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভুলে বেঈমান বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। ভারতের উপর নির্ভরশীলতা কমাতে যেন উঠে পড়ে লেগেছে ইউনূস প্রশাসন। তখন কি হবে? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তার সেই সুযোগ করে দিতেছে। আপনারা জনগণ রেডি হন, রেডি হন। কে কি লিখলো, আওয়ামী লীগ কি লিখলো, বিএনপি কি লিখলো, জামাত কি লিখলো, না, খেলোয়াড়ের সাথে খেলতে হয় ভাই, খেলোয়াড়ের সাথে খেলতে হয়। উনি কি ইনাদের কাছে হার মাইনা চলে যাওয়ার মানুষ? হ্যাঁ, হার মেনে চলে যাবেন কিনা দেশে থাকবেন সবকিছুই দেখতে পারবেন। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হচ্ছে এবং এই নিউজগুলো দেখে সারা বিশ্ব অবাক হচ্ছে। গাইজ, আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূসের উপর বিভিন্ন সময় চাপ পড়ে, তাকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করে, কিন্তু এখন যেই অবস্থাটি হয়েছে এইটা দেখলে আপনারাও অবাক হতে বাধ্য হবেন। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন সর্বশেষ কি হয় ডক্টর ইউনূসের। অন্যদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের দায়িত্বটি দিয়েছেন, এইটা দেওয়ার পর বাংলাদেশের উপর যে প্রভাবগুলো পড়তেছে এইটাও দেখতে পারবেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেটগুলা এই একটি ভিডিওতে জানতে পারবেন। আসুন এগুলো আগে দেখে আসি, তারপর আমাদের মন্তব্য করি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকের ভিডিওটা ফল নিয়ে, তবে এমন এক মুহূর্তে এই ঘটনাটা বিএনপির একটা প্রোগ্রামে বা বিএনপির একটা নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে, যেটা আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে একটা বিশেষ পজিটিভ জায়গায় নিয়ে যাবে। যে নির্বাচন কত দ্রুত হবে বা নির্বাচন কবে হওয়া উচিত, যেটা নিয়ে সরকার একটু গড়িমসি করছে কোথাও না কোথাও, বাট বিএনপি চাচ্ছিল as soon as possible নির্বাচনটা দিতে, যে জাতীয় সংসদ নির্বাচন আগে হবে, তারপরে স্থানীয় নির্বাচনগুলো হবে। তো বিএনপির আন্ডারে স্থানীয় নির্বাচনগুলো কেমন হতে পারে একটা ট্রেইলার কিন্তু আজকে চলে আসছে। আমি 100% শিওর দল এটা নিয়ে একটা ব্যবস্থা নিবে, কারণ একটা কাউন্সিলিং নির্বাচন হয়েছে আপনার বিএনপির নিজেদের মধ্যে। আর এইটা নিয়েই যেই হুলস্থুল কাণ্ড ঘটছে, সেইখান থেকে আপনি কমেন্টগুলো দেখবেন যে কোন দিকে আসলে নির্বাচনের গতিটা বদলে যেতে পারে, কিভাবে কেন বদলে যেতে পারে। ইউনিয়ন বিএনপির একটা কাউন্সিলিং ভোটাভুটি হয়েছে গাইবান্ধা জেলার সদর উপজেলার 9 নম্বর খোলাহাটি ইউনিয়নে। বিএনপির একটা কাউন্সিল ইলেকশন হয়েছে। তো সে কাউন্সিল ইলেকশনে ভোটার যা আছে তার থেকে ভোটের সংখ্যা বেশি। আর এই অদ্ভুত এই ঘটনা নিয়ে এই মুহূর্তে তোলপাড়। নির্বাচনে মোট ভোটার ছিল 459 জন, কিন্তু ভোট দিছে কয়টা? ভোট পড়ছে 485টা। এখন অনেকের কাছে সে আওয়ামী লীগের নির্বাচনের মতন আমি ডামি তুমি এগুলাই কিন্তু এখানে চলে আসছে। ইভেন এই অসঙ্গতির কারণে তাৎক্ষণিক ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আওয়াল আরজু। তিনি বলছেন যে হ্যাঁ, আমরা এই খবরটা পাইয়া এই ফলাফলটাকে স্থগিত করেছি।
ভোটটাও বিএনপির আন্ডারে হয়েছে লোকাল পর্যায়ে, বাট নির্বাচন কমিশনার ছিলেন বিএনপির হায়ার অথরিটিরা। আব্দুল আল আরজু বলছেন যে ওই কাউন্সিলে একজন প্রার্থী 100টি ব্যালট পেপার একাই ড্রপ করছে, মানে চাপাচাপির খেলাটা চলে বসছে। আর এই বিষয়টা পরে যখন ধরা পড়া যায় তখন জবরদস্তি করে মানে নির্বাচন বাতিল ঘোষণার জন্য একটা চেষ্টা চালায়। কিন্তু পরবর্তীতে জেলা বিএনপির নেতারা ওইখানে যারা কাউন্সিলিং এর দায়িত্বে ছিলেন তাদের সাথে কথাটা বইলা প্রকৃত বিজয়ীকে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। আপনার গতকালকে সকাল 11টায় সদর উপজেলার খোলাহাটি 2 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে মোট ভোটার ছিল 459 জন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মোহাম্মদ মুস্তফা কামাল। সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গণনার সময় মোট ভোটারের চেয়ে 26টা ভোট, মানে এখানে টোটাল 485টি ভোট পাওয়া যায়। আর এরপর এই অসঙ্গতির কারণে ফলাফলকে স্থগিত করে পরবর্তী সময় তদন্ত করে যিনি প্রকৃত বিজয়ী তাকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভোটারও বিএনপির, আবার যারা নির্বাচন কমিশন মানে এই কাউন্সিলের জন্য তারাও কিন্তু বিএনপির। কাউন্সিলিং এর যে দায়িত্বে যারা ছিলেন তাদের ওইখানে কোনো রকম দুর্নীতি যখন হয়েছে, আবার হায়ার কমিটি সেটাকে স্থগিত করছে যে না, আমাদের লোয়ার লেভেল দুর্নীতি করলেও বা 2 নাম্বারই করলেও অথরিটি যারা আছে হায়ার লেভেল আছে তারা কিন্তু আমরা পরিচ্ছন্ন। এখন এই ভিডিও সামনে আসার পর বা এই নিউজটা সামনে আসার পর অনেকে বলছে যে কেন স্থানীয় সরকার নির্বাচনটা ডক্টর ইউনূসের আন্ডারে হওয়া উচিত। কারণ জাতীয় সংসদের পরে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা এলাকায় মার্কা ভিত্তিক যে নির্বাচন আমরা এত বছর দেখে আসছি, তখন কি হবে যে মার্কা যে পাবে তার বিজয় নিশ্চিতে প্রশাসন থেকে শুরু করে সবাই কাজ করে। আওয়ামী লীগের সময় এরকম ঘটছে। আওয়ামী লীগের সময় যে এলাকাতে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব প্রতিপত্তি খুব বেশি ছিল সে এলাকায় নৌকা জিতে নাই, বাট যে এলাকাতে নৌকার মার্কা নিয়ে যিনি আসছেন তার পিছনে কিন্তু এমপি থেকে শুরু করে প্রশাসন সবাই কাজ করত। এখন বিএনপির আন্ডারে গেলে কি আবারও সেই আগের মতন আওয়ামী লীগ টাইপের নির্বাচন হবে, নাকি আসলে পরিচ্ছন্ন নির্বাচন হবে? সরকার মনে করছে পরিচ্ছন্ন হবে না, সেই জন্য সরকার আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিতে চায়, বাট বিএনপি বলে না। বিএনপি যদি অন্য কারণ দেখাচ্ছে, কিন্তু আজকের এই নির্বাচনের ঘটনা দেখা জনমনে ঘুরে আবার একে আসছে যে আচ্ছা এই বুঝি তাইলে প্ল্যান যে জাতীয় সংসদে এমপি যিনি হবেন তারা যখন সরকারে বসে যাবেন তখন প্রত্যেকটা জেলা উপজেলা সব জায়গায় এখানে অন্য দলের প্রার্থীদেরকে বিজয়ী করা হবে না। আওয়ামী লীগ যেমন নিজেদের প্রার্থীকে বিজয়ী করতো, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগেরই থাকতো, ঘুরে ফিরে সবাই কিন্তু আওয়ামী লীগ হয়ে যেত। তো বিএনপিও কি একই পথে হাঁটবে? তবে এটা নিয়ে অলরেডি হায়ার অথরিটি থেকে একদম কেন্দ্রীয় কমিটি থেকে সমালোচনা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে যারা এই ভোট দুর্নীতি করছে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এর একবার 7 সিস্টার্স নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনূস। হঠাৎ করে তিনি কি বললেন? তিনি বললেন 7 সিস্টার্সকে নিয়ে ভারতের সঙ্গে একই সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। এবং তিনি আরো এক স্টেপ এগিয়ে বলেন যদি ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল এবং ভুটান এই অঞ্চলকে কেন্দ্র করে একসঙ্গে কাজ করে তাহলে নাকি একটা মস্ত বড় অর্থনৈতিক করিডোর এই অঞ্চলে গড়ে উঠতে পারে। নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, আমাদের উপকূল ভূমি। কিন্তু মোহাম্মদ ইউনূসের হলোটা কি? কিছু বছর আগে এই 7 সিস্টার্সকে নিয়ে তিনি একবার বিতর্কিত মন্তব্য করেছিলেন। আর মাস 6 আগে এই 7 সিস্টার্সকে নিয়ে তিনি কি বলেছিলেন আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের একবার পুরনো ভিডিওগুলো দেখে মনে করা উচিত। তিনি বলেছিলেন ভারত যদি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে মনে রাখবেন ভারতের এই 7 সিস্টার্সের এই যে পার্টিকুলারলি জায়গা এর কন্ট্রোলে বাংলাদেশও কিন্তু কিছু ড্রাস্টিক মুভ করতে পারে। অর্থাৎ প্রচ্ছন্ন হুমকি দিয়ে 7 সিস্টার্সকে কেড়ে নেওয়ার এক বার্তা কিন্তু মোহাম্মদ ইউনূস সেদিন দিয়েছিলেন। শুধু কি তাই, ডম্বুর বাঁধ খুলে যাওয়ার পর ত্রিপুরা অঞ্চল দিয়ে বাংলাদেশে যেরকম বন্যার ছবি এবার আমরা দেখেছিলাম, তার পিছনে এই মোহাম্মদ ইউনূসের শাগরেদরা সরাসরি ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন এবং বাংলাদেশের একাধিক সমন্বয়ক সরাসরিভাবে বলতে শুরু করেছিলেন
ভারত যদি এই ষড়যন্ত্র না ছাড়ে তাহলে সেভেন সিস্টার্সকে কেড়ে নিতে চলেছে বাংলাদেশ সরকার। আর আজকে সেই মোহাম্মদ ইউনূস বলছেন এই নেপাল, ভুটান এবং ভারত এবং বাংলাদেশকে নিয়ে একসঙ্গে এক মস্ত বড় অর্থনৈতিক করিডর তিনি গড়তে চান এবং এতে নাকি ভারত এবং বাংলাদেশ দুই পক্ষরই অনেক বড় লাভ হবে। মোহাম্মদ ইউনূস কি তার পতনটা তাহলে বুঝতে পারলেন? মানে মোহাম্মদ ইউনূস কি বুঝে গেছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে একাধিক পদক্ষেপ নিতে অন্তত বাংলাদেশকে কেন্দ্র করে নিতে শুরু করেছেন এবং নরেন্দ্র মোদীর উপর বাংলাদেশে দায়িত্ব তুলে দিয়েছেন, তারপরে সব থেকে ব্যাকফুটে চলে গেছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মিডিয়া একটা খবর প্রচার করার চেষ্টা করেছিল। তারা বলেছিলেন এই যে পার্টিকুলারলি ইলন মাস্ক নাকি মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন এবং এরপরে বাংলাদেশে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে চলেছে ইলন মাস্কের স্পেসএক্স। পরবর্তীকালে দেখা যায় ইলন মাস্ক একটি টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উপর থেকে ফের একবার অর্থনৈতিক সহায়তা প্রত্যাহার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কারণ সেই 29 মিলিয়ন অর্থ সাহায্য মানে ডলার অর্থ সাহায্য বাংলাদেশের সরকার পরিবর্তনে ব্যবহার করেছে এই মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের ষড়যন্ত্রকারী জুটি। অর্থাৎ দিনের পর দিন মানুষকে ভাওতা দেওয়ার খেলা যে মোহাম্মদ ইউনূস করেছেন তা কিন্তু আন্তর্জাতিক স্তরে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড সফরে গেছিলেন। এই সুইজারল্যান্ড সফর থেকে ফিরে যখন দেশবাসীকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছেন, ঠিক তার পরের দিন সুইজারল্যান্ড ঘোষণা করে দিয়েছে তারা আর বাংলাদেশকে কোনো রকম ভাবে অর্থ সাহায্য করবে না এবং 2026 থেকে 2028 সালে তারা ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি বাংলাদেশকে কোনো ক্ষেত্রে তারা সাহায্য বা সহায়তা করবে না। অর্থাৎ দিনের পর দিন ভাওতাবাজি যেভাবে এক্সপোজড হয়ে গেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন মোহাম্মদ ইউনূস, এ কিন্তু আজকে দিনের আলোর মতো স্পষ্ট। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন মোদীর উপর মোহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারণের দায়িত্ব দিয়েছেন, তখন পাল্টা চাল হিসাবে মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার্সকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাইছেন, যা হয়তো অনেকেই বিশ্বাস করছেন না, কিন্তু বিশ্বাস করুন মোহাম্মদ ইউনূস একদম সেটিই চেয়েছেন, 180 ডিগ্রি পাল্টি। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর কিচ্ছু না। ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছে, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। দিনের পর দিন ভারত বিরোধী কথা বলে, দিনের পর দিন ভারতের বিপক্ষে বাংলাদেশের মানুষকে উস্কে দিয়ে যে সরকার ক্ষমতায় টিকে আছে, সেই সরকার হঠাৎ করে ভারতের সাহায্য চাইছে নিজেদের অর্থনৈতিকভাবে দেউলিয়াকরণটাকে ঘুচিয়ে দেওয়ার জন্য। ভাবলে সত্যি হাসি পায়। পাশাপাশি তিনি জয়শঙ্করের সঙ্গে মিটিং করতে তাদের দেশের যে আরেকটা মূর্খ পররাষ্ট্র উপদেষ্টা আছে, সেই তৌহিদ হোসেনকে পাঠিয়েছিলেন ওমানে এবং একগুচ্ছ দাবি নিয়ে তিনি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে শরণাপন্ন হন। ভারতবর্ষ কার্যত ফ্রন্ট ফুটে এগিয়ে প্রত্যেকটা দাবি কিন্তু উড়িয়ে দিয়েছে। কালকে তৌহিদ হোসেন কালকে জয়শঙ্করের কাছে কি দাবি করেছেন মিটিং এ? তিনি দাবি করেছিলেন যেন সার্কের মিটিং অর্গানাইজ করে ভারতবর্ষ। এবার সার্কের মিটিং কেন বাংলাদেশ অর্গানাইজ করতে চাইছে? মোহাম্মদ ইউনূস এর আগে বহু ইন্টারভিউতে বলেছিলেন তারা চায় যেন সার্কের মিটিং নতুন করে শুরু করা হয়। ভারতবর্ষ বলেছিলেন যে মিটিং এ পাকিস্তান আছে সেই মিটিং এ কখনোই ভারতবর্ষ আর বৈঠক করবে না। অর্থাৎ আলোচনা এবং রক্তপাত একই সঙ্গে হতে পারে না। পাকিস্তানের মতোই বাংলাদেশকে নিয়ে এবার নির্দিষ্ট স্ট্যান্ড যে ভারতের বিদেশ মন্ত্রক নিচ্ছে, এই সার্কের মিটিং এর মানে এই সিদ্ধান্তে রাজি না হওয়াতেই স্পষ্ট করে কিন্তু কালকে বুঝে গেছে আন্তর্জাতিক মহল। এর আগে যখন সার্কের মিটিং দক্ষিণ এশিয়ার একাধিক দেশ করতে চেয়েছিল, তখন কিন্তু শেখ হাসিনা ভারতকে সমর্থন করেছিলেন। আর এবার মোহাম্মদ ইউনূস একদম শেখ হাসিনার বিপরীত একটা অবস্থান নিয়ে সার্কের মিটিং অর্গানাইজ করতে চাইছে। এদিকে পাকিস্তান চাইছে ভারতের সঙ্গে সরকারি একটা ক্ষেত্রে মিটিং করতে,
অন্যদিকে দিনের পর দিন কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান নিজেদের ফন্ডি আচ্ছে যেন ভারতকে বিভিন্ন ক্ষেত্রে অশান্ত করা যায়। কিছুদিন আগেও তারা সিজ ফায়ার এগ্রিমেন্ট কিন্তু বর্ডারে ভেঙেছে। এমনকি F-35 বিমান কেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন সেই বিষয়ে তারা অফিসিয়াল এক প্রেস কনফারেন্সও করে দিয়েছেন। অর্থাৎ পাকিস্তানের কাজ এবং কর্ম এবং কথা যে 180 ডিগ্রি বিপরীতমুখী তা ভারত সরকার এর আগেও অনুধাবন করেছে, এবং অনুধাবন করেছে বলেই জাতিসংঘে পাকিস্তানকে কার্যত ধুয়ে দিয়েছিলেন এই জয়শঙ্কর। আর কালকে বাংলাদেশের এই আবেদনে সরাসরিভাবে বলে দেওয়া হলো যে কিসের জন্য সার্কেল মিটিং, ভারতবর্ষ এখনো কোনো সার্কেল মিটিং চাইছে না। আর হঠাৎ করে পাকিস্তান প্রীতি এত বাংলাদেশের কেন? মানে পাকিস্তান যেহেতু সার্কেল মিটিং করতে চাইছে, তাই বাংলাদেশকে দিয়ে পাকিস্তান কেন ভারতের কাছে এই আবেদন করলো, সেটাও তো একটা সবথেকে বড় প্রশ্ন। পরবর্তীকালে এই মিটিং এ বিএসএফ এবং বিজেপির অর্থাৎ সীমান্ত নিয়ে একাধিক কথাবার্তা হয়, কিন্তু বিশ্বাস করুন যেভাবে সার্কেল মিটিং এ সরাসরি না বলে দিল ভারতবর্ষ, এরপরে মানে বাংলাদেশের মুখ দেখানোর জায়গা কোথাও থাকলো বলে আমার অন্তত মনে হয় না। কালকে যে কনফারেন্সটা ছিল সেই কনফারেন্সের নাম হলো ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স, যা ওমানে হয়েছে। কিন্তু 2016 সালে এই ধরনের কনফারেন্সের প্রথম উদ্যোগ কিন্তু নেয় ভারতবর্ষই চেয়েছে যারা ইন্ডিয়ান স্পেসিফিক ওশিয়ানে যে লাগোয়া যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে একটা বৃহত্তর কমিউনিটি তৈরি করতে, এবং পার্টিকুলারলি এই ইন্ডিয়ান ওশিয়ানে এবং স্পেসিফিক ওশিয়ানে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর যে পার্টিকুলারলি জায়গা আছে, রিজিওনাল যে সেক্টরগুলো আছে তার কাজ করার জন্য ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে এই সকল ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোকে নিয়ে মিটিং প্রতি বছর করে। আর বাংলাদেশ এই মিটিং এ গিয়ে সার্কের মিটিং অনুষ্ঠিত করতে চায় বলে এক অদ্ভুত দাবি জানায়, যা ভারতবর্ষের জয়শঙ্করের পক্ষ থেকে তৎক্ষণাৎ ক্যান্সেল করে দেওয়া হয় এবং পুরো আবেদনটাকে নাকচ করে দিয়ে বলে দেয় এই মুহূর্তে ভারতবর্ষ কোনোভাবেই বাংলাদেশের আবেদনে সাড়া দিতে পারছে না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস একটা পাল্টা চাল দিয়ে সেভেন সিস্টার্স নিয়ে ভালো ভালো কথা বলে আবার আপনার কৃতকর্মটা এটা নিয়ে আপনার অনুশোচনা থাকতে হবে। জুলাই আগস্টে যা ঘটছে এটা নিয়ে আপনার ভিতরে যদি সামান্য অনুশোচনা না আসে যে এখানে এতগুলো মানুষ মারা গেছে, প্রেক্ষাপট যাই হোক, সরকার পতনের জন্য রাজনৈতিক শক্তি চেষ্টা করবে, এটা খুবই সিম্পল। তো মানুষের বুকে গুলি চালাইছেন, এটা তো বাস্তব। বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এটাও বাস্তব। এখন এই বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ ছেড়ে পালাইতে হয়েছে সবাইকে, এটাও বাস্তব, তাই না? তো এই বাস্তবতার প্রেক্ষাপটে যখন ডেভিল হান্টের মতন প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায়, ভালো মানুষও কি গ্রেপ্তার হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমার এলাকায় আমি 2-4 জন চিনি আওয়ামী লীগের রাজনীতি করতে ভালো মানুষ, কিন্তু এখন তারাও গ্রেপ্তার হচ্ছে। আর এর মাঝখানে যখন এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে, যারা দিচ্ছে তারা তো দেশের বাইরে। আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী দেশে আছে, 2-4টা ছাড়া সব দেশের বাইরে, বিদেশে বসে আছে। তো বিদেশ থেকে বসে যে বক্তব্য দিচ্ছে, এটার বাস্তবায়ন দেশে কে করবে? আপনারা। এই যে আজকে 18 তারিখ গেছে, সারা বাংলাদেশে আপনি দেখছেন হরতালের কোন রকম চিহ্ন। আপনি একটা হরতালের ডাক দিচ্ছেন, মানুষ এটার মধ্যে পাত্তা দিচ্ছে না, তাহলে কি হচ্ছে? আপনাদের নিজেদের ওজন নষ্ট হচ্ছে। গতকালকে একটা প্রোগ্রাম দিল কি মশাল মিছিল, এখন রাত্র 2টার সময় বের হইয়া 5 জন লোক আপনারা মশাল নিয়ে একটা মিছিল করলেন। এই আওয়ামী লীগের শক্তি বাংলাদেশ দেখে কি হাসবে, নাকি আসলে ভাববে যে ইয়েস আওয়ামী লীগ ইজ ব্যাক? আজকে 18 তারিখ সর্বাত্মক হরতাল ডাক দিচ্ছেন, লিখছেন কি সফল করবে জনগণ। এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে মাঠে নাইমা হরতাল সফল করবে এই জনগণ আপনি দেখান। আজকে সারাদিন দেখছেন। আমি কেন বলি দেখেন, এগুলোতে নিজেদের ওজন নষ্ট হয়, নিজেদের। আর এটার একটা বড় অংশ গেল 16 বছরে করে ফেলছেন। দলের যারা প্রকৃত তেগী নেতা কর্মী ছিল সবাইরে দল থেকে মোটামুটি একদম সাইড করে কাইটা বাটে ফেলাই রাখছেন। হাইব্রিড লুটেরা, বাটপার, চিটাররা দলের বিভিন্ন জায়গায় বসছিল। বসার পরে কি হয়েছে, ভিতরে ভিতরে দলের গোস কাটছে। আর এখন আবার সেই দলীয় নেতা কর্মীদেরকে ডাক দিচ্ছেন, কিন্তু এই ডাকে যারা মাঠে নামতে যাবে রাইট নাও, যারা গ্রেপ্তার হচ্ছে, যারা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছে, তাদের পরিবারকে কি আপনারা খাওয়াবেন না? মানে দায়িত্ব নেবেন? রাজনীতিতে ফিরবেন, ফাইন, আপনাদের ধৈর্য থাকতে হবে। এত দ্রুত, এত তাড়াতাড়ি, মাত্র 6 মাস হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের জিনিস মানুষ কি ভুলে গেছে? ভোলে নাই। এখন সরকারে যারা আছে তাদের সমালোচনা হচ্ছে, কিন্তু আপনাদের কর্মগুলো কিন্তু ভোলে নাই। অতি তাড়াহুড়া করতেছেন, একটু ধৈর্য ধরেন।
বিএনপি জামাত ক্ষমতার বাইরে কত বছর ছিল? 16 বছর। কোনো কর্মকাণ্ড করতে পারছে? দিছেন? মিনিমাম লেভেলে পারছে, মিনিমাম লেভেলে। জামাত তো পারেই নাই। তো সেইখানে আপনি ভাবতেছেন যে দেশের জনগণ আপনার সাথে আছে, দৌড় দিয়ে ঝাঁপাবে, লাফাবে। যদি এরকমই হইতো, 2-2টা 3টা প্রোগ্রাম কিন্তু দিয়ে ফেললেন। একজন মানুষ রাস্তায় নামছে দিনের আলোতে? আগে বিএনপির ওরকম হইতো, 5 জন মানুষ একটা মিছিল করতো রাতের বেলা, দিনের বেলা ঝটিকা মিছিল, পুলিশের সাইরেন শুনলে দৌড় দিয়ে ভাগতো, আমরা হাসতাম। এখন তো আপনাদের দেখে আমরা হাসছি। এমন কোন কর্মকাণ্ড করেন না যেটাতে ওই যে পুরানা যে ঘুটা আছে এটার আরো ঘাটাইয়া গন্ধ বের করেন না। হজম ধরেন, ধৈর্য ধরেন, মানুষের কাছে পৌঁছানোর জন্য পজিটিভ চিন্তা ভাবনা করেন। এই মুহূর্তে এখনো বাংলাদেশে ওই পরিস্থিতি আসে নাই যে আপনারা ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে। বিএনপি নামাইতে পারছিল, জনগণ পারে নাই। ছাত্রদের সাথে একটা ঘটনা ঘটে গেছে, এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল, হয়ে গেছে। মাত্র 6 মাস হয়েছে গেছেন। এখন ওই যে নিজুম মজুমদার হারপিক ক্যারেক্টার, সে বাংলাদেশের মানুষের গালাগালি করে, এইসব ক্যারেক্টার দিয়ে যখন মানে ফেসবুক লাইভ টাইপে আসে, এদেরকে রূপসা দিয়ে আসলে চপ্পল বানানো দরকার। কেন? এরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপদে ফালায়। তে তো দেশের বাইরে আছে। আগে বলতো তারিক জিয়ারে হ্যাডম থাকলে দেশে আসো, বিএনপি জামাতের বলতো হ্যাডম থাকলে দেশে আসো। তা আপনি দেশে এসে এখন পটর পটর করেন। আপনারা সাধারণ নেতা কর্মীগুলোর বিপদে ফালান। পরিস্থিতি বুঝতে হবে, অন্যায় অন্যায় বলতে হবে। যেটা জুলাই আগস্টে আওয়ামী লীগ করছে এটা অন্যায় ছিল, অহংকারের পতন হয়ে গেছে, সেটা থেকে বের হয়ে আসতে হবে, অনুশোচনা করতে হবে, নিজেদের ভুল মিনিমাম লেভেলে নিজেরা অনুধাবন করতে হবে। যদি এটা নাই কাজ করে, দেশের মানুষ আপনাকে নিবে না। ধরে রাখেন 7 বছর আপনি বাংলাদেশে কোনো কিছুই করতে পারবেন না। একটা সরকার যখন আসবে, গণতান্ত্রিক সরকার, তখন তার আলোচনা সমালোচনা হবে, তার অন্যায় দুর্নীতি আসবে, মানুষের মন বিগড়াবে, কারণ বাংলাদেশের মানুষ ভুলা যায়, এটা হয়। কিন্তু এখন এত তাড়াতাড়ি কইরা আপনি একটা কর্মসূচি দিচ্ছেন, মানুষ নাই, কুত্তাও নাই রাস্তায়। আর এগুলোতে কি হচ্ছে? ডেভিল হান্টের মধ্যে যখন আপনারা এগুলো লিখতেছেন, এলাকার থেকে অনেকে এগুলা করতেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতেছে, আওয়ামী লীগ নাম দেখলে অনেকে তুলে নিয়ে যাচ্ছে। এগুলো ঘটতেছে নাকি ঘটতেছে না? তলে তলে ডেভিল হান্টে চাঁদাবাজি লুটপাট যারা করে সবাইকে গ্রেপ্তার হচ্ছে। বিএনপির হয়তো 2% নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে কিনা আমার সন্দেহ আছে, যারা এখন চাঁদাবাজি লুটপাটে ব্যস্ত। সবাই আওয়ামী লীগেরই ধরতেছে। কেন? এই যে যখন এরকম কর্মসূচি আসে আর আপনারা ইয়াজদেন সহমত জানাচ্ছে ঝাঁপাই পড়বো, তো পড়েন না ঝাঁপাইয়া। দেখেন, আমি কোন দলের থেকে টাকা খাইয়া ভিডিও বানাই না। আমার কাছে যেটা ভালো মনে হয় এটার ভালো বলি। সমালোচনা যদি মনে হয় ডক্টর ইউনূসকেও করি, শেখ হাসিনার সময়ও করছি, ভালোটারে ভালো বলছি, খারাপটারে খারাপ বলছি। আপনার পক্ষে যেটা ভালো যায় খালি এটাতে ভাই ফাইন, আর বিপরীতে যদি যায় ভাল লাগে না। বিপরীত দলের কেউ ভালো কাজ করলে তার প্রশংসা করলে আপনার গায়ের ভিতরে জ্বালা পোড়া ওঠে। এগুলা বন্ধ করতে হবে ভাই। বাংলাদেশ অনেক দিকে পরিবর্তন হয়েছে, মানুষের মেন্টালিটিতে একটা চেঞ্জ আসছে। যে কোনো কাজকর্ম করার আগে মিনিমাম লেভেলে আপনার থিঙ্কিং লেভেল এটা আসতে হবে যে আমার এই সিদ্ধান্তটা আমার ওজনকে নষ্ট করতেছে নাকি করে না। এখন ধরেন বৈষম্য বিরোধী ছাত্ররা ডাক দিল, 500 পোলাপান যদি না আসে, পরের দিন একটা জায়গায় জায়গায় মাইর খাবে। আপনারা কি মনে করবেন? আরে এদের তো শক্তি সামর্থ্য শেষ। তা আপনারা যখন একটা কর্মসূচি দিচ্ছেন, 50 জন মানুষ যখন রাস্তায় নাই, তা আওয়ামী লীগের শক্তিটালে মানুষের তখন কি মনে হয়? যারা এনটি আওয়ামী লীগ আছে তারা কি দেখে যে আওয়ামী লীগ শেষ, জয় বাংলা করে দিবে নামলে। সো মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা যারা আছেন এখনো এদের মেন্টালিটিতে পরিবর্তন আসে নাই। আসবে, সময়ের সাথে সাথে সবই হবে। জাতিসংঘের প্রতিবেদনের পর আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ কি? দর্শক, জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন বাংলাদেশের জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার গণহত্যা নিয়ে যে তদন্ত করেছে, সেই তদন্তের যে রিপোর্ট, এই তদন্ত রিপোর্টের যে অংশটা বা সামারি যেটা তারা পাবলিশ করেছে, সেটা নিয়ে দুনিয়া জুড়ে তোলপাড়। এর মধ্য দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ গণহত্যাকারী দল এবং হাসিনা গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা বলি না যে জাতিসংঘ ঘোষিত, জাতিসংঘ রিকগনাইজ, অনেকটা এরকম। কিন্তু হাসিনা এখন জাতিসংঘ ঘোষিত একজন গণহত্যাকারী, স্পষ্ট। এই রিপোর্টের পর হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি, এটা আলোচনা করাটা জরুরি। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে আলোচনা করছে। ইত্তেফাকের একটা রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট, অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে। এই রিপোর্টের পর শেখ হাসিনার আর কোনো লেজিটিমেসি থাকে কিনা? দেখেন, শেখ হাসিনার যদি কোনো লজ্জা থাকতো, কোনো নীতি নৈতিকতা থাকতো,
তাহলে শেখ হাসিনা অনেক আগে রাজনীতি ছেড়ে দিতেন। শেখ হাসিনা একজন নির্লজ্জ বেহায়া একজন নারী। অতএব লজ্জা, শরম, নীতি নৈতিকতা এগুলো দিয়ে শেখ হাসিনার স্পৃহা, ভবিষ্যৎ, গতিপথ এটা বিশ্লেষণ করা ঠিক না। শেখ হাসিনা নির্লজ্জ বেহায়া একজন মানুষ। বাস্তবতার নিরিখে শেখ হাসিনাকে বিবেচনা করতে হবে। সেটা কি? কারণ শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ তখনই থাকবে না যদি আমরা তাকে জয় বাংলা করে দিতে পারি, যদি আমরা তাকে রাজনীতি করা থেকে জোর করে ঘাট ধরে বিরত রাখতে পারি। তাছাড়া নীতি নৈতিকতা, লজ্জা, শরম সারা পৃথিবী বললেও শেখ হাসিনা কিছু আসে যায় না। শেখ হাসিনার ক্যারেক্টার এরকম। মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি যেটা করবেন তাহলে বুঝবেন। এখন আমরা ফলাফল হিসেবে যেটা বলতে চাই যে ইটস ভেরি টাফ ফর আওয়ামী লীগ রাজনীতি করা জাতিসংঘের এই রিপোর্টের পর, কারণ তারা যে গণহত্যাকারী এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে। এটা জনগণ দেখেছে, সারা পৃথিবীতে দেখেছে। এটা শেখ হাসিনার জন্য দুর্ভাগ্য যে এখন তথ্য প্রযুক্তির যুগ, সবকিছু রেকর্ড থাকে। এটা মুজিবের 74 সাল নয় যে সবকিছু গোপন করবে, এটা 2024-25 সাল। অর্থাৎ হাসিনা এমনিতেই তার চরিত্র উন্মোচন হয়েছে, তার মধ্যে আবার জাতিসংঘের রিপোর্ট একেবারে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দিল। দর্শক, এখানে আওয়ামী লীগ নৈতিকতা হারালো, এটা একটা বিষয়। আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের মাথা উঁচু করে কথা বলার কোনো সুযোগ থাকলো না। যদিও জাতিসংঘের রিপোর্টে আওয়ামী লীগকে বা কোনো পার্টিকে নিষিদ্ধ না করতে বলা হয়েছে, সুপারিশ করা হয়েছে, দ্যাটস ডিফারেন্ট কেস। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক বা রাজনীতি করার জায়গাটা জাতিসংঘের রিপোর্টের পর সংকুচিত হয়ে গিয়েছে। একেবারে ভবিষ্যৎ শেষ হয়ে গিয়েছে তা না। কেননা জাতিসংঘই তো আর জাতিসংঘ তো আর কোরআন হাদিস বা ফেরেশতা বহি না। জাতিসংঘকে অস্বীকার করা যায়। জাতিসংঘের অনেক বিতর্কিত দিক আছে, যেমন প্যালেস্টাইন নিয়ে জাতিসংঘের যে ভূমিকা, এটা নিয়ে সমালোচনা আছে। আবার ট্রাম্প তো জাতিসংঘকে গুনে না, মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক আদালত, অমুক নামে এগুলোকে গুনেই না, এগুলোর বিরুদ্ধে বলে ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় যেহেতু আছে, এই জন্য এই জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করতে কিছুটা সহজ হবে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য। তারপরও দেখেন, যদি ট্রাম্প এখন ক্ষমতায়, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, ক্ষমতাসীন থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এই রিপোর্ট আসতো জাতিসংঘ থেকে, তাহলে জাতিসংঘের বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করানোটা সহজ ছিল আওয়ামী লীগের জন্য ক্ষমতাতে। কিন্তু বিরোধী দলে থাকা অবস্থায় জাতিসংঘকে ডিমোরালাইজ করে কোনো আলাদা ন্যারেটিভ দাঁড় করাতে আওয়ামী লীগ পারবে না, এটা সম্ভব নয়। অতএব আওয়ামী লীগের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে। শেখ হাসিনার রাজনীতি করার আর কোনো জায়গা থাকলো না বলা যায়। যদিও জাতিসংঘের রিপোর্ট ছাড়াই আমরাই তো হাসিনাকে রাজনীতি করতে দিব না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না, এটা আলাদা বিষয়। কিন্তু ইন্টারন্যাশনালি নর্মস বিবেচনায় জায়গা থাকলো না। ক্ষমতায় থাকলে এটা তেমন ফ্যাক্টরস হতো না। আবার দেখেন, আওয়ামী লীগের অন্যতম বড় কেবলা বা শক্তি হচ্ছে ভারত। ভারত কিন্তু জাতিসংঘকে গুনে। জাতিসংঘের রিপোর্টের পর ভারতের উপর একটা চাপ আসবে। ভারত তো নৈতিকভাবে এই যে ট্রাম্পের প্রশ্ন উত্তর এড়িয়ে গেছে, বাংলাদেশ নিয়ে কথা বলেন এই লজ্জায় ট্রাম্প, মোদি, এটা কেন? জাতিসংঘের রিপোর্টের কারণে। এখানে কি বলবে? জাতিসংঘের বিরুদ্ধে দাঁড়াবে হাসিনার পক্ষ নিয়ে? এটা তো সম্ভব না। কি লাভ ভারতের? এখন এট দ্য এন্ড অফ দ্য ডে হাসিনাকে তো এমনিতে আমরাই জয় বাংলা করবো, কিন্তু ভারতের সহায়তা পেতে কিংবা নৈতিক দিক বা এইসব বিবেচনায় ডেফিনেটলি আওয়ামী লীগ এবং হাসিনার রাজনীতিতে একটা বড় হোঁচট খাবে জাতিসংঘের এই প্রতিবেদন, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। ক্ষমতায় থাকলে জাতিসংঘের এই রিপোর্টের বিরুদ্ধে তুচ্ছতাচ্ছির অনেক কিছু করতে পারে। যেমন আয়নাঘরকে অস্বীকার করেছে বা আয়নাঘর বানানো এইসব উল্টোপাল্টা কথা কিন্তু বলছে আওয়ামী লীগের লোক, কিন্তু জাতিসংঘের এই রিপোর্টের বিরুদ্ধে তেমন শক্ত কোনো বয়ান কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে নেই। আর বিরোধী দলে থাকা অবস্থায়, পলাতক থাকা অবস্থায় জাতিসংঘ, আমেরিকা, মানবাধিকার কমিশন এগুলোকে লাগে, মানবাধিকার সংগঠনগুলোকে। দেখেন, হাসিনা ক্ষমতায় থাকতে ওবায়দুল কাদের বলেছে না জাতিসংঘ ভুয়া, কিন্তু হাসিনার যে ফোনালা ফাঁস হয়েছে ভারতে পালানোর পর, সেখানে কিন্তু অনেকবার বলেছে তোমরা জাতিসংঘে পাঠাও, জাতিসংঘে দাও, জাতিসংঘের কাছে যাও। মানে ক্ষমতা না থাকলে জাতিসংঘকে লাগে, এটা একটা বিষয়। অতএব জাতিসংঘের রিপোর্ট আওয়ামী লীগের জন্য মারাত্মক একটা করুণ পরিণতি বয়ে এনেছে। এটা একটা বড় ঘটনা। ভবিষ্যৎ আওয়ামী লীগ মেধাবী হলে এই রিপোর্টের পর আওয়ামী লীগ নিজেরাই নিজেদের রাজনীতি শেষ করে দিবে। তারা অন্য নামে অন্যভাবে আসার চেষ্টা করবে। তাদের রাজনীতি করতে যাওয়াটা এটা বোকামি হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর, এই তথ্য অনুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। রাজনীতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ কি সংখ্যায় ফেলে দিল এই প্রতিবেদন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 11 অক্টোবর আইন উপদেষ্টা বলেছেন যে অক্টোবরের মধ্যে, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী অক্টোবরের মধ্যে, মানে 11 ফেব্রুয়ারি বলেছেন, অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনাল 2-3টা মামলা রায় হবে। শেখ হাসিনার বিরুদ্ধে পর্যন্ত 108টি হত্যা মামলা হয়েছে, যার মধ্যে 16টি ট্রাইব্যুনাল লেগেছে। গত সপ্তাহে স্থানীয় সরকার মানে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়ে কথা বলেন। সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসস্থান এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। তিনি আরো বলেন,
গাইজ আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয়ে যে ডক্টর ইউনূসের যে উপর যে চাপ পড়ে তাকে নিয়েই কিন্তু অনেকেই অনেক মানে খারাপ খারাপ মন্তব্য করে। দর্শক শ্রোতা, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, যেই ডক্টর ইউনূস বাংলাদেশে এসেছেন বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য, বাংলাদেশের পরিস্থিতিটা ধরে রাখার জন্য, বাংলাদেশকে উন্নত করার জন্য, সেই ডক্টর ইউনূসকে নিয়ে সবাই কি বলে, তাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। দর্শক শ্রোতা, এই কথাগুলো শুনে আপনারা বিভ্রান্তির মুখে পড়বেন না। এবং এইখানে আরও অনেকের বক্তব্য দেখিয়েছি যারা কিনা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের সত্য নিউজগুলো সবার সামনে প্রকাশ করে, তাদের কথাগুলোর মাধ্যমে আমাদের দেশের নিউজগুলো তারা আবারও রিপ্রেজেন্ট করে, সেই সবও কিছু আপনাদেরকে এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।